300 বছর আগে কলকাতার এই টিপিক্যাল আরবান এরিয়া গড়ে উঠেছিল এবং যার ফলে এখন এত এত উঁচু উঁচু বিল্ডিং তৈরি হওয়ায় মাটির সেই ধরে রাখার ক্ষমতাটা কমে যাচ্ছে। হ্যাঁ, বাস্তবিক ক্ষেত্রে ঠিক সেটাই বলছিলাম যে কালীঘাট ফরমেশনের যে ক্ষমতা, যতটা পরিমাণে লোড সে নিতে পারে তার থেকে অনেক বেশি লোড কালীঘাট ফরমেশনের উপরে ফেলে দেওয়া হয়েছে। আপনারা জানেন সময়ের সাথে সাথে কলকাতার যত জলাভূমিগুলো ছিল সেগুলোকে বুঝিয়ে ফেলা হয়েছে। কোনো জলাশয় এই মুহূর্তে কলকাতায় অধিকাংশ ক্ষেত্রে নেই, যে কারণের জন্য কলকাতা শহরে মাটির মধ্যে সরাসরি ভাবে জলের কোনো অনুপ্রবেশ ঘটে না। এবং ম্যাপের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে লোকেশনটা, সেটা বাস্তবিক ক্ষেত্রে কলকাতা শহরের অস্তিত্বকে নির্দেশ করছে শুধুমাত্র, কিন্তু কলকাতা শহরের মাটির তলাটা সম্পূর্ণভাবে ফাঁপা হয়ে গেছে। আমি একটু এই জায়গাটা দেখাবো, এই যে এখানে ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাপটা রয়েছে এখানে আপনারা লাল দিয়ে একটা জায়গা আপনি ইন্ডিকেট করেছেন, সেটাই সম্ভবত কলকাতা এবং এটা বড় করে দেখানো রয়েছে এই যে হুগলি রিভার। এটা কি বিপদ সংকেত কি শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক, মানে শুধু কি কলকাতাতেই এই সমস্যাটা হচ্ছে নাকি উত্তর না, 24 পরগনা দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ? বাস্তবিক ক্ষেত্রে আমরা আমাদের যদিও রিসার্চ পেপারটা ছিল শুধু কলকাতার উপরে, এটা কিন্তু শুধু কলকাতা নয়, এবং এই অবস্থাটা রয়েছে কিন্তু হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা। টোটাল এই অঞ্চলটা এই কোমল পলিরাশির স্তর এবং তার নিচে যে নড়বড়ে একটা স্তর, এই স্তরের অবস্থানকে নির্দেশ করছে। সেই কারণের জন্য যেহেতু আমাদের রিসার্চটা ছিল শুধু কলকাতা ওরিয়েন্টেড, তাই ম্যাপের মধ্যে কলকাতার অঞ্চলটুকুকে দেখানো হয়েছে। আমরা স্বাভাবিকভাবে যেটা দেখে থাকি কলকাতার যে এই ভূমিরূপের গঠন, এই ভূমিরূপের গঠন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাপটার মধ্যে সবচেয়ে উপরে যে সেকশনটা দেখুন, অনেকটা মাটির সরার মতো। এই সরা কিন্তু বেঁকে আছে একদিকে ভাগীরথী হুগলি নদীর দিকে এবং অপর দিকে বাগজোলা খালের দিকে, যে কারণের জন্যে আলটিমেটলি কলকাতার মাটিতে যদি সাফিসিয়েন্টলি জল অনুপ্রবেশ না করে তাহলে কিন্তু এই অঞ্চলের যে মাটি সেটা পার্শ্ববর্তী অঞ্চল থেকে জলকে ধৌত টেনে নিয়ে আসার চেষ্টা করে, এবং যখন এই জল ধৌত প্রক্রিয়ায় আসে তখন তার উল্লম্ব প্রবাহের পরিবর্তে আমি একটুখানি বোঝার চেষ্টা করব। আপনি যে এখানে অনেকগুলো গ্রাফিক্যালি কিছু একটা আপনি বোঝানোর চেষ্টা করেছেন। প্রথম হচ্ছে যে প্রেজেন্ট, এইটা কি বেঙ্গল ফোর ডিপ, এর মধ্যে প্রথম ম্যাপটা কিসের, এটা যদি একটু বলেন। একদম প্রথম ম্যাপটাই হচ্ছে রিসেন্ট যে কলকাতার মাটির তলার গঠন সেইটা। তার আচ্ছা, আগে যে ম্যাপটা আছে, তার নিচে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন সেটা প্রায় 5 কোটি বছর আগেকার, তার নিচের ম্যাপটা প্রায় 10 কোটি বছর আগেকার, তার নিচের ম্যাপটা প্রায় 25 কোটি বছর আগেকার, এবং আচ্ছা, তার নিচের ম্যাপটা প্রায় 36 কোটি বছর আগেকার। অর্থাৎ তারপরেরটা এইভাবে হচ্ছে 46 কোটি বছর, তারপরেরটা হচ্ছে 131 কোটি বছর। এগুলোর 131 সঙ্গে কোটি আমরা বছর। দেখতে পাচ্ছি যে এই যে লেয়ারটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এটাতে কিন্তু অনেকটা চওড়া হয়েছে। এই পোর্শনটা কি, এই যে যে চওড়া হওয়া পোর্শনটা উপরে একদম? চওড়া হওয়া পোর্শনটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে তার উপরের যে স্তরটা আপনারা দেখতে পাবেন সেই স্তরটাই বেসিক্যালি চওড়া হয়েছে, এবং কলকাতা খানিকটা সরার মতো আস্তে আস্তে বেঁকে গেছে। তার হ্যাঁ, কারণ হচ্ছে উপরে যত পড়ে নিচের স্তরগুলো তত বাঁকতে শুরু করেছে। কলকাতার মোট যে পলিরাশির গভীরতা সেটা হচ্ছে প্রায় 4 কিলোমিটারের মতো, এবং এই 4 কিলোমিটার স্তরের নিচে কিন্তু একেবারে বঙ্গোপসাগরের শিলাস্তর অবস্থান করছে, যে কারণের জন্য আলটিমেটলি এই সারফেস অত্যন্ত লুজ, এবং এর ওপরে বিভিন্ন স্তর যেগুলো গঠিত হয়েছে সেগুলো সময়ের সাথে সাথে দ্রুত গতিতে পরিবর্তিত হয়েছে। আর যেটাকে আমরা কালীঘাট ফরমেশন বলছি সবচেয়ে উপরের স্তর, সেটার বয়স কিন্তু 1.5 থেকে মাত্র 2000 বছর। যখন কলকাতাতে এই কালীঘাট ফরমেশন তৈরি হচ্ছে তখন এই অঞ্চলে ছিল মাত্র দুটো আইল্যান্ড, একটা ছিল কালীঘাট অঞ্চলে আর একটা ছিল ব্যারাকপুর অঞ্চলে, এবং এর মধ্যে ছিল সুন্দরবনের বিস্তীর্ণ নদী খাতগুলো। এই নদী খাতগুলো পরবর্তীকালে আস্তে আস্তে বুঝতে শুরু করেছে, এবং টোটাল সারফেসটা আলটিমেটলি একটা সমতল প্রকৃতির সারফেসে পরিণত এইটা হয়েছে। আপনি কি দেখাচ্ছেন যে অ্যাভারেজ স্লোপ, এর মধ্যে দিয়ে আপনি কি দেখানোর চেষ্টা করেছেন এই জায়গাটা? মূলত ভূমিভাগের ঢালটা কেমন এবং কোন দিক থেকে কোন দিকে ঢালটা রয়েছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিভাগের যে ঢালটা।
এবং আচ্ছা। এটা দিয়ে মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কিভাবে সেডিমেন্ট গুলোকে ক্যারি করতে হবে। এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যখন সেডিমেন্ট গুলোকে ক্যারি করে নিয়ে আসার চেষ্টা করে তার সবটাই এসে পৌঁছচ্ছে ভাগীরথী হুগলি খাতের দিকে। আচ্ছা, এর মধ্যে দিয়েও একটা রিফ্লেক্ট, এই যে এই চিত্রটা, এটা কি কোনোভাবে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে স্লোপটা এই দিকটা থেকে স্লোপটা কি হ্যাঁ, আস্তে আস্তে বেড়ে actually যাচ্ছে? ব্যাপারটা হচ্ছে তার পরেরটাই আমরা যেটা করেছি আপেক্ষিক উচ্চতা, আচ্ছা। অর্থাৎ ভূমিভাগের ঢালের সাথে এই ভূমিভাগের আপেক্ষিক উচ্চতাটা কিভাবে পরিবর্তিত হয়েছে, কতটা পরিবর্তিত হচ্ছে এবং সময়ের সাথে সাথে কতটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। বেসিক্যালি ৩০০ বছর আগে কলকাতা যা ছিল, পরবর্তী সময়ে ধীরে ধীরে বিবর্তনের মধ্যে দিয়ে কলকাতা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তিত হয়েছে এবং একদম। তার এই পরিবর্তনের সময় বেসিক্যালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যান ইন্টারফেয়ারেন্স অত্যন্ত দ্রুত গতিতে বেড়েছে এখানে এবং অনেকগুলো সেই কালার করা রয়েছে স্যার, আমরা দেখতে পাচ্ছি এই যে ব্ল্যাক, একদম এই ব্ল্যাক গুলো যেটাকে ভেরি হাই বলছেন, এর মানেটা কি? অ্যাকচুয়ালি বেসিক্যালি বিষয়টা হচ্ছে ওই অঞ্চলটাতে সারফেসটা সবচেয়ে দ্রুত গতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যে সারফেসের ডিজেনারেশন বলছি, সারফেসের যে ডিগ্রেডেশন বলছি, ওই অঞ্চলটাতে সারফেসটা সবচেয়ে দ্রুত নষ্ট হচ্ছে, সবচেয়ে দ্রুত তার ভার বহন করার ক্ষমতাটাকে হারিয়ে ফেলছে এবং তার ফলে আলটিমেটলি সারফেসের উপর দিয়ে যে জল প্রবাহিত হতো সেই জল প্রবাহের ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন আসছে এবং কলকাতা কোনো 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 জায়গায় আপনারা দেখতে পাবেন যে ওয়াটার লকড সিচুয়েশন তৈরি হচ্ছে, কোথাও আবার সারফেস নর্মাল কন্ডিশনে থেকে যাচ্ছে। একদমই স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। খুব সুন্দরভাবে আপনি যে রিসার্চ ওয়ার্কটা করেছেন তার মাধ্যমে আপনি বোঝালেন যে এটা যত দিন যাবে তত বেশি যেন আরো বিপদ সংকেত ঘনিয়ে আসবে। কতটা সময় লাগবে এই বিপদের দিকে কলকাতাকে এগিয়ে যেতে, তাহলে ভবিষ্যৎ কি একেবারে সুরক্ষিত নয়? এমন কি কোনো সময় আসবে যে সময় তাহলে তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে হাই অল্টিটিউড যে বিভিন্ন বাড়িগুলো তৈরি হচ্ছে, অফিস হচ্ছে, বিশেষ করে সেক্টর 5-এর বিভিন্ন যে অফিসগুলো, বহুতলগুলো, এগুলো কি তাহলে আর তৈরি করা যাবে না? হ্যাঁ, বেসিক্যালি দেখুন এটা কলকাতার মাটি এই লোড নিতে পারছে না, এই ভারটাকে বহন করতে পারছে না এবং যে সমস্ত বিল্ডিং গুলোকে তৈরি করা হচ্ছে তারা অধিকাংশই শুধুমাত্র ওপরের সয়েল লেয়ারটাকে স্টাডি করে তার উপরে এই বিল্ডিং গুলোকে বানানো হচ্ছে। এর ঠিক নিচে যে স্তরটা রয়েছে সেটা মূলত হচ্ছে নুড়ি কাঁকর বালি মিশ্রিত একটা স্তর, সেটার ভার বহন করার মতো কোনো ক্ষমতা নেই। সেটা দিয়ে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয়ে যায় ভাগীরথী হুগলি নদীর দিকে এবং বাগজোলা ক্যানেলের দিকে এবং যখন জল প্রবাহিত হয়ে যায় তারা প্রচুর পরিমাণে ফাইন সেডিমেন্ট ধৌত প্রক্রিয়ায় বহন করে নিয়ে চলে যায়, যার ফলে কলকাতার মাটি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে